একই ফ্ল্যাট ভাড়া করে একই জায়গায় রাখবে দুজনকে। এটা আসলে তো কখনো বাংলাদেশের ওয়েদারে সচরাচর এরকম হয় না যে দুইজন ওয়াইফ একসাথে থাকবে, রাজি হবে। আমার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, এবং ডাক নাম হচ্ছে নূপুর। নূপুর। সো নূপুর, রাইট নাও আপনার এজ কত? 18+। 18+। আপনার জন্মসাল কত? 2001। 2001 এর কোন মাসে? 9 জুন। 9 জুন। আপনি 18+। জি। সো নূপুর, আপনি কি এই জীবন গল্প অনুষ্ঠানটা শুনতেন আগে থেকে বা দেখতেন? আমি প্রথম থেকেই শুনতাম, একদম প্রথম থেকে। আমার 9 বছর ধরে আমি এই ধরনের অনুষ্ঠান আমি অত বছর ধরে শুনতে পারিনি, বাট আমি বিগত 2 বছর কি আড়াই বছর, মানে আমি তো এর আগে আরেকটা রেডিওতে করতাম, সেখানেও হয়তো বা শুনতেন, রাইট? নাকি শুধু ঢাকা এফএম? আমি ইউটিউবে যেগুলো প্রচার হয়েছে আমি সবগুলো শুনেছি। দ্যাটস ফাইন। তো যাই হোক, অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল, আমরা বরং আর দেরি না করি আপনার গল্পটা শুনি। শুরু করুন আপনি। আমার বাবা মা দুজনই বাক শ্রবণ প্রতিবন্ধী, তারা দুজনই কথা বলতে পারে না। হয়তোবা এটা এই ইস্যুটার কারণে আমার জীবনের এই অবস্থা। ছোটবেলা থেকে আমি ভালোবাসা কি সেটা পাইনি, বাবা মার ভালোবাসা কি, বড় ভাই বোনের ভালোবাসা কি। আমি আসলে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী কি তারা জন্ম থেকে ছিলেন? আমার বাবা জন্মগত ভাবে, কিন্তু আমার মা এসএসসি কমপ্লিট করেছে, তারপর একটা পারিবারিক অনুষ্ঠানে তার টাইফয়েড জ্বর হয়। পারিবারিক অনুষ্ঠানে আপনার রং খেলা হচ্ছিল, গ্রামের বিয়ের ভিতরে যেমনটা হয়। তো রং নাক মুখ দিয়ে গিয়ে খুব খিচুনি হয়, তারপর টাইফয়েড জ্বর থেকে আসলে তার জবানটা চলে যায়। তারপর অনেক চেষ্টা করা হয়েছিল ডক্টরের কাছে, মানে ততক্ষণ অব্দি খুব দেরি হয়ে যায় এবং রংটা টোটালি ব্রেনের সাথে জমে যায়, যার ফলে আর কোনো তাকে ঠিক করার উপায় ছিল না। ঠিক করার উপায় যদি থাকতো তাও 99% তার মৃত্যুর চান্স ছিল, যার জন্য তাকে এভাবেই মানে রাখা হয়। আমি এখানে একটু বলে নিচ্ছি, ওনার মা আছেন স্টুডিওর বাইরে, এবং ওনার গল্পের প্রেক্ষাপটে হয়তো ওনার মা আসবেন এখানে যদি প্রয়োজন হয়। শুধু মা না, ওনার ছোট বোনও আছেন। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং একই সাথে পুরো অনুষ্ঠানটা আপনারা শুনবেন প্রিয় শ্রোতা। প্রয়োজন হলে আমরা আমাদেরকে স্টুডিওতে নিব। আমি সরি, মানে খুব খারাপ লাগছে শুনতে। তো এই কারণেই মূলত আপনার বাবার সঙ্গে আপনার মাকে বিয়ে দেওয়া হয়েছে? না, আমার মা খুবই সুন্দরী ছিল। আপনার মাকে দেখে আমি বুঝেছি উনি টিনেজে আরো সুন্দর ছিল, তার চুলগুলো খুব সুন্দর ছিল। তার জন্য বিএফডিসি থেকে অনেক প্রপোজাল এসেছিল ফিল্মের জন্য, অভিনয় করার জন্য। হ্যাঁ, তো আমার বাবাও ফিল্ম এফডিসিতে কাজ করতো। তো বাবা অ্যাকচুয়ালি মা ওখানে যেত, শুটিং দেখার জন্য যেত, কিন্তু তখনই হয়তো বাবার পছন্দ হয়ে যায়, যেহেতু বাবাও কথা বলতে পারতো না, কিন্তু ওনার সাইন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা। তো বাবা মাকে দেখে পছন্দ করে ফেলে। এক পর্যায়ে আমার মার পিছু করতে করতে আমার বাড়িতে চলে আসে, সে মানে মুখের উপরে বিয়ের প্রপোজাল দিয়ে ফেলে। কিন্তু এখানে আমার বাবা আসলে এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, বাবা একটা রং করেছিল, আমার দৃষ্টিতে এটা রং। তার প্রথম বিবাহ হয়েছিল, তার বাবা মা মানে আমার দাদা দাদি ফোর্স করে বিবাহটা করিয়েছিল, যার ফলে সে ওটা তার মানুষ বলে না যে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, বাবা মার ইচ্ছাতে বিয়ে করলাম। তো আমার বাবাও সেটা করেছিল, কিন্তু সেই ওয়াইফের প্রতি আমার বাবার মন থেকে কোনো ভালো লাগা ছিল না, যার ফলে সে ছোটবেলাটা কাটিয়েছে ঢাকাতে। তো আমার আম্মুকে সে খুব পছন্দ করতো, আর ওটাই আমার আম্মুকে বলা যায় যে আমার আম্মুকে মন থেকে সে পছন্দ করে বিয়ে করেছে। এটা আমার ফ্যামিলির কেউ জানতো না। যখন আমি আমার আম্মুর পেটে, তখন মেবি বিষয়টা একটু ফ্লাশ হয় যে আমার বাবা এখানে রেগুলার আসে, হঠাৎ কোথায় চলে যায়, কোথায় থাকে সে। আস্তে আস্তে যখন আমার জন্ম হয়, তখন আমার আম্মুর বিয়েতে যারা সাক্ষী ছিল বা বাবার ফ্রেন্ড ছিল যারা কথা বলতে পারে না, সেখান থেকে একটা জিনিস লিক হয় যে তার দেশের বাড়িতে ওয়াইফ আছে, তাদের ছেলে মেয়েও আছে। তখন আমার বাবা আসলে এটা টোটালি খোলসা করে সবার কাছে বলে যে আমি আসলে ওকে ভালোবাসতাম, ওকে যদি এটা বলতাম তাহলে তো তাকে বিয়ে করতে পারতাম না। তখন বিষয়টা আসলে ওপেন হয়। তখন আমার মা খুব রাগারাগি করে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মহিলাই করবে। মা সুইসাইড করার চেষ্টা করে, তখন বাবা অনেক বুঝায়। তারপর দুই ওয়াইফকেই বাবা ডিসিশন নেয় যে একই সাথে রাখবে, একই ফ্ল্যাট ভাড়া করে একই জায়গায় রাখবে দুজনকে। এটা আসলে তো কখনো বাংলাদেশের ওয়েদারে সচরাচর এরকম হয় না যে দুইজন ওয়াইফ একসাথে থাকবে, রাজি হবে। তো আমার মা কিছুটা মেনে নিয়েছিল, কিন্তু ওনার ওই আগের ওয়াইফটা একটু অন্যরকম ছিল। উনি আসলে, আমার মা যেহেতু কথা বলতে পারতো না, কিন্তু উনি কথা বলতে পারতো। তো ওনার চাল চলন একটু অন্যরকম ছিল। বাবা আমাকে খুব আদর করতো, বাবা আমার জন্য যা নিয়ে আসতো এগুলো করতে ওই মহিলা আমার আম্মুর অগোচরে নিয়ে তার বাচ্চাদের দিয়ে দিত। আমার মা জিজ্ঞাসা করতো আমার মেয়ের খাবার ওদের দিচ্ছে, দুজনের জন্য তো সমান সমান আনছে। এক পর্যায়ে আমার মাকে, মানে বাবা ছিল না ওই দিন, মা রান্না করতেছিল, মাকে নাকি পিছন থেকে এসে ওই পা বটি দিয়ে মানে জবাই করার জন্য পিছন থেকে আসে। মা যখন পিছনে ঘুরে তখন দেখতে পায় মা তাকে ধাক্কা দিতে গেছে, তখন সিলিন্ডার দিয়ে মানে আমার মার মাথায় আঘাত করে সে। তখন
এই বিষয় নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। মা এটা নিয়ে একটা মেবি জিডি টাইপের কিছু একটা করেছিল। বাবার সাথে অনেকটা সম্পর্কটা ডিস্টেন্স হয়ে যায়। তারপর আমার নানু মাকে নানুর বাড়িতে এনে রাখে। তখন থেকে আমার জন্মটা আসলে ঢাকায়, আমি তখন থেকে নানুর বাড়িতে। আচ্ছা, দাদার ভালোবাসা কি, দাদুর ভালোবাসা কি, চাচার ভালোবাসা কি, আমি আসলে এগুলো পাইনি। মানুষ বলে না যে কেউ যদি মানুষ হয় দাদার বাড়িতে থাকলেই ভালোভাবে মানুষ হতে পারে, নানা নানির বাসায় থাকলে ওইভাবে মানুষ হওয়া যায় না। আমার সবচাইতে বড় একটা আফসোস হলো যে আমি আমার মাকে কখনো মা বলে রাখতে পারিনি। কেন? কারণ শুনবে কিভাবে সে? যতটুকু শুনে ততটুকু হলো যে মা অন্য সবার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমার যখন খাবারের সময় হয় তখন আমাকে মানে জান্নাত তো বলতে পারে না, তবে নুপুর শব্দটা একটু বোঝা যায় সে যখন বলে। তো নুপুর বলে ডাকে, ওটা আমি বুঝি। আর আমি যদি তাকে যাই বলবো না কেন সে সবই বোঝে। আমি আমার মার বাবার সবার কথা মানে একদম ভালোভাবে বুঝি। আমি যখন অন্যদের দিকে দেখি যে তারা বাবা মাকে কোনো কিছু চাওয়ার হলে, বাবা আমার এটা লাগবে, বাবা ওটা লাগবে, মাকে বলবে কোনো প্রবলেম হলে বাবা মার সাথে শেয়ার করবে, আসলে আমার লাইফে আমি ওগুলোর কখনো সুযোগ হয়নি। জাস্ট বিকজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তাছাড়া আমার যেহেতু আমি বড় ছিলাম, আমার পর আমার 3টা ভাই মারা যায়। কি বলো ওটাকে, মানে ডেলিভারি টাইমটা হতো, তখনই আমার আম্মুর মানে জ্বর হয়ে যেত, প্রচুর জ্বর হয়ে যেত। জ্বরের ফলে বেবিটা ভিতরে বয়েল হয়ে যেত, মানে একদম মানে যখন ভূমিষ্ঠ হতো তখন ডক্টর আমাকে দেখিয়েছে আমার মার হাই প্রেশার। তো আম্মুকে কখনো এটা ডক্টর দেখায়নি, 3টা বাচ্চাই দেখায়নি, আমাকে দেখিয়েছে। আমি কোলে নিয়েছি, যখন হাতে টাচ করেছে চামড়াটা উঠালে এভাবে উপরে উঠতো, ভিতরেই সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আমার খুব ছোটবেলা থেকে আমার বাবার খুব ছেলের প্রতি খুব আকর্ষণ ছিল যে একটা মেয়ে একটা ছেলে থাকবে। ছোটবেলাটা ওই নানা নানির বাসায় কাটানো। মার ভূমিকা, বাবার ভূমিকা নানা নানি পালন করেছে লেখাপড়া থেকে। মানে আমার এলাকার মানুষ এখনো বলে, যখন আমি খুব রাগারাগি করি বা খুব কষ্ট পাই তখন আমাকে এখনো বলে যে এই এলাকাটাতে কোনো ফ্যামিলিতে এমন কোনো বাচ্চা নেই যার কোনো মানে সম্পূর্ণ চাহিদা কোনো ফ্যামিলি সম্পূর্ণভাবে মানে পালন করেছে বা দিতে পেরেছে। কিন্তু আমার একটা ফ্যামিলি ছিল, মানে নানুর যেহেতু টাকা পয়সা যাই ছিল মোটামুটি খুব ভালোই ছিল, সম্পত্তি যা ছিল এগুলো আমাদের জন্য বিক্রি করে, তার নিজের ছেলের জন্য না করে আমাদের জন্য সে বিক্রি করে আমাদেরকে খাওয়াইছে। এখনো অব্দি মানে আমাদের কোনো কাজ করতে হয় না, বসে বসে খাচ্ছি। মার বিয়ের পর আজ আমার 18+ চলতেছে, প্লাস আমার আম্মু বিয়ের সম্পূর্ণ বয়সটাই তার মার বাসায়। তো আসলে এগুলো তো আসলে খরচের বিষয় আছে, তাই না? এগুলো কয়জনে করে? এগুলো যদি আমি অ্যাভয়েড করি তাহলে এটা আমি আসলে মানুষ বলে গণ্য হব না, যদি এগুলোকে ভুলে যাই। আমার জন্মের পর যেটা বললাম যে আমার বাবার ছেলের প্রতি একটা আকর্ষণ ছিল, আমার মাকে খুব ফোর্স করলো, যেহেতু 3টা ছেলে মারা গেছে, বাবা খুব রাগান্বিত ছিল। আমার পরপর যে বাচ্চাটা মারা যায় সেটার ফলে আমার বাবার একটা সন্দেহ ছিল যে আমার নানি এটা মেরে ফেলেছে। কারণ আমার নানি ভাবতো হয়তো যে আমার মেয়ে এখানে, আবার একটা নাতনি এখানে, আবার একটা বাচ্চা হলে এটার খরচ কে বহন করবে। আমার বাবার একটা ভুল ধারণা ছিল এটা, আমার মনে হয়। বাবা এটা মানে পুলিশ কেস পর্যন্ত গড়িয়ে গিয়েছিল যে আমার শাশুড়ি বাচ্চাটাকে মেরে ফেলেছে, এরকম খুব একটা ঝামেলা হয়। তারপর আমার মা বলে যে এরকম কিছুই না, এটা একটা দুর্ঘটনা ছিল, অ্যাক্সিডেন্ট। তারপর বাবা খুব ফোর্স করে মাকে পরবর্তী বাচ্চা নেওয়ার জন্য। দুর্ভাগ্যক্রমে মানে হয়ে যায় মেয়ে। দ্যাট মিন আমার যে বোনটা বাহিরে আছে, 3টা বাচ্চার পরে 3টা বাচ্চা মারা যাওয়ার পরে মেয়ে, 3টা বাচ্চা মারা যাওয়ার পর 16 বছর যখন আমার যখন 16 বছর চলে তখন আমার এই বোনটা। ওকে, ওর বয়স কত এখন? ওর এখন 4 চলতেছে। চলছে। যখন আমরা জানতে পারি যে মেয়ে, যে হসপিটালে বেবি চেক আপ করলে বোঝা যায় যে মেয়ে হবে, তো এই বিষয়টা আমার মা কেন যেন আমার বাবার কাছে বলেনি। মা হয়তো ভেবেছে এটা বলার পর আমার বাবা নারাজ হবে বা ঝগড়াঝাটি করবে। তো আমি আসলে ওই বিষয়টা বুঝিনি, তখন আমি খুব ছোট। বাচ্চা হলো, আমি খুব খুশি যে আমার 3 ভাই আমি নিজের হাতে দেখেছি তাদের লাশটা। তো আমার একটা বোন হবে, আমি খুব খুশি যে ভাই না হলো বোন তো পাবো। বোনটা যেদিন হলো সেদিন হসপিটালে আমি দেখতে গিয়েছি, বাবা বাহিরে ছিল। বাবাকে শুধু পিকচার পাঠিয়েছিলাম, বাবা বারবার জিজ্ঞাসা করেছিল ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বারবার এক কথাই জিজ্ঞাসা করতেছিল। বাচ্চাটা এত সুন্দর সেটা আমাকে কিছু বলতেছে না, শুধু বলতেছে যে ছেলে না মেয়ে। তা আমি কিছু বললাম, বললাম বাবা আমি এগুলো দেখিনি, বাবু হয়েছে খুব সুন্দর, মার কাছে রেখেছে, আমি শুধু এতটুকুই দেখছি। তখন আমার মা আমাকে বুঝালো যে তোমার 3 ভাই মারা যাওয়ার পর তোমার বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এখন তো মেয়ে হয়েছে, দেখবা ওর কপালটা পুড়লো। ও যখন
মানে যে 1 মাস 2 মাস হয়ে যায় তখন ওর চুল ফেলবে, বাচ্চাদের ফার্স্ট চুলটা ফেলবে, তখন বাচ্চাদের জন্য যে প্যাকেট করা থাকে না যে নানান রকম কসমেটিক্স, তো এগুলো মেবি এক্সপায়ারি ডেট মানে ওভার, তো ওই বাবাও খেয়াল করেনি হয়তো যখন কিনে আনছে। ওকে যখন গোসল করানো হয় তখন ওর মাথাটা একদম মেডিসিনের এফেকশনে ফুলে মাথাটা এত বড় হয়ে গেছিল, একদম লাল লাল হয়ে গেছে, পুরো মাথার ভিতরে কেমন যেন হয়ে গেছিল। ও একটা না 1 সপ্তাহ অসুস্থ ছিল, হসপিটালে আমরা দৌড়াদৌড়ি করছি। তো হঠাৎ করে আমার বাবা দেশে আসে, কিছুদিন পর বাবা দেশে আসে, বাবাকে বললাম যে এই ঘটনা, বাবা কোথায় বাচ্চাকে দেখবে, কোলে নিবে, মানে এগুলো না হয়ে সে ঢুকেই বলতেছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মাকে জিজ্ঞাসা করতেছে, মা বলতেছে মাথা নিচু করে মেয়ে হয়েছে। বাবা আমার বোনটাকে কোলে নেয়নি। ওনার আগের ঘরে কি কয়জন ছেলে মেয়ে? তার মেবি 2 ছেলে 1 মেয়ে। তারপরই অবস্থা। হ্যাঁ, ওনার যদি এমন হতো যে না একটা ছেলে নাই, প্রথমত এই আচরণটা ছেলে মেয়ের ক্ষেত্রে করাই উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার তো ছেলে আছে, 2 ছেলে আছে, তারপর এটা যাই হোক আপনি মেয়ে হিসেবে বলছেন, এটা খুব দুঃখজনক, আসলে আর কিছু বলার নেই। তারপর বোনকে তো এরকম দেখছি। বড় সমস্যা হলো যে আমি ছোট থেকে একাকিত্ব, মানে নিজেকে সবসময় একা করে রাখতাম। এটা আমার একটা, আমি মনে করি যে আমার একটা সবচেয়ে বড় ভুল। ইভেন আমি যখন স্কুলে পড়ি আমি কারোর সাথে মিশতাম না, আর আমার কাছে কেন যেন মনে হতো যে আমার আব্বু আম্মু তো এরকম, কারোর সাথে ফ্রেন্ডশিপ করলে অবশ্যই বাবা আমার একটা টপিকস প্রথমেই আসবে যে বাবা কি করে, মা কি করে। এগুলো শুনলে মানুষ আসলে কোন নজরে আমাকে দেখবে যে ওর বাবা মা কথা বলতে পারে না। আমাদের বর্তমান সমাজের মানুষ যেটাকে বলে বোবা, আর এই জিনিসটা আমার শুনতে খুব খুব খারাপ লাগে, যার জন্য আমি কখনো কারোর সাথে মানে ওইভাবে যদি পরিচয় হয়েও যায়, বাবা মার টপিকস আসলে আমি তার সাথে কথা বলা ক্লোজ করে দিই। তারপর মানে সবার সাথে কথা বলতাম না, একা একা থাকতাম। তো সবাই মনে করতো আমি অনেকটা হিংসুটে বা আমি একটু অন্যরকম, সবার সাথে মিশতে পারি না, আমার ভিতরে জেলাসি কাজ করে। তো আমি আসলে কারো কে আমাকে নিয়ে কি ভাবলো এগুলো আমি কানে দিতাম না। আমার ছোটবেলা থেকেই নামাজের প্রতি একটা আকর্ষণ ছিল, আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ এগুলা মেনে চলি ছোট থেকেই। আর আমার ছোটবেলা থেকে কেন জানি ওই যে অ্যারাবিক কালচার যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো কলেজে উঠলাম, এসএসসির পর যে 3 মাস বন্ধ থাকে, 3 মাসের ভিতরে অনেক ঘোরাঘুরি হয়েছিল, অনেক জায়গায় মানে ঘুরছি। তো হঠাৎ করে একটা বিয়ের প্রপোজাল আসে আমার জন্য। তো ছেলেটা মেবি রাজনীতিতে জড়িত ছিল। তো যখন শুনলাম যে রাজনীতি করে, ঠিক আছে রাজনীতি করে ভালো, বিয়ের পর হয়তো বউকে ভালোভাবে রাখবে, প্রত্যেকটা ফ্যামিলি চায় তার মেয়ে একটা ভালো ভালো ছেলের কাছে বিয়ে হোক। কি করে যেন বাবা খোঁজ নিয়ে দেখে যে ছেলের আসলে মানে ব্যাকগ্রাউন্ড ভালো না, নেশা টেশা করে, তো এজন্য ওটা রিজেক্ট হয়ে যায়। তারপর ওই ছেলেটা করে কি, মানে রিজেক্ট তো আমার বাবা মানে বললো, বাবার দ্বিমত ছিল। তো ওই ছেলেটা আসলে মানে পরে একটা আমার এলাকাতে ওর পরিচিত কোনো লোক টোক দিয়ে পরে বলে যে আমার নাকি মানে বিয়ের মানে সাংসারিক জীবনে যাওয়ার মতো আমার ভিতরে মানে কি বলে এটাকে সক্ষমতা বা এরকম কিছু নাই। কে বলে এটা? মানে ওই লোকটা বলে। আচ্ছা, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার শুনতে মানে যখন শোনার পর আমি আর বাড়িতে কিছু বলিনি, বললাম যে এই লোকের সাথে তো আর আমার বিয়ের সম্বন্ধটা আগায় নেই বা ওইরকম কোনো কথা হয়নি, জাস্ট দেখা সাক্ষাৎ হয়েছে, বাসায় আসছে দেখার জন্য, ওই পর্যন্ত। তাহলে এই বিষয় নিয়ে আর আগায় দরকার কি? ওই বিয়ের প্রস্তাবটা ওটা সবকিছু আমরা ভুলে গেলাম। তারপর আমি ভাবলাম যে সামনে কলেজে ভর্তি হতে হবে, কলেজে যাব, আর নতুন কলেজ, নতুন এরিয়া। যেদিন ফার্স্ট ডে কলেজে গেলাম, খুব মানে প্রথম দিনই খুব মানে অনেক ক্লাসের মানে 42 জন স্টুডেন্টের মধ্যে যেন টিচারদের চোখের মনি হয়ে গেলাম। কলেজে স্টার্ট হওয়ার 2.5 থেকে 3 মাসের ভিতরে আমার ফোনের ভিতরে একটা ফোনের মেসেঞ্জারের ভিতরে একটা নক আসে, রিকোয়েস্ট আসে যে ওই কেউ কাউকে মানে এট ফার্স্ট আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নেই, কিন্তু মেসেঞ্জারে যে রিকোয়েস্টটা করে, মেসেজের রিকোয়েস্ট সেটা করে। তো আমি আসলে দেখতে পাই মানে আমার একটা রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, আমার ছোটবেলা থেকে কেন যেন মনে হতো যে আমি বড় হয়ে লেখাপড়া করে ইচ্ছা ছিল যে আমি এগুলো করব। তখন ওই টাইমটাতেই ওই লোকটা আমার প্রোফাইল পিকচারে ছিল, ওই যে পিকচারটা ছিল, সেই পিকচারটা দেখে উনি আমাকে নক দেওয়ার পর সে আমাকে ডিরেক্টলি এট ফার্স্ট নক দিয়ে আমার নাম্বার চায়। ইভেন সে লিখে যে আপনি যদি আমার দলের ভিতরে আসেন তাহলে আপনাকে দেখে অনেক লোক উপলব্ধ হয়ে, আপনাকে দেখে অনেক লোক, আপনার আশেপাশের অনেক লোক আমার এখানে আসবে। আপনার প্রোফাইল পিকচারের মধ্যে দলীয় কোনো ব্যাপার স্যাপার ছিল? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আমি জানতাম না যে প্রোফাইল পিকচার আমার সাথে যিনি ছিল ওনার সাথে আবার ওনার আগে থেকেই পরিচয় আছে। ওটা উনি দেওয়ার পর আপনার প্রোফাইল পিকচারের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যার সঙ্গে যিনি আপনাকে নক দিয়েছেন তার পরিচয় ছিল? হ্যাঁ। ওকে। মানে ওনার ওখানে উনি কাজ করতো, যিনি আমাকে নক দিয়েছে।
তো উনি আমাকে যখন এই মেসেজ দেয় তখন আমি ভাবলাম যে উনি আমাকে মেসেজ দিয়েছে, আমি ওনাকে চিনি না, উনিও আমাকে চিনে না। এই প্রথম যেহেতু মেসেজ দিয়েছে, মেসেজ দিয়ে আবার নাম্বার চাচ্ছে, প্রথমে নাম্বার চাচ্ছে, প্লাস বলছে যে আমার দলে আসলে আপনার লাইফটা অনেক ভালো হবে, লাইফটা অনেক ভালোভাবে লিড করতে পারবেন, অনেক বড় পোস্ট পাবেন, দেশে বিদেশে ভ্রমণ করতে পারবেন, আরো অনেক কথা। তো আমি আসলে এই কথা শুনে আমার কাছে মনে অনেকটা মানে টাউট টাইপের মনে হয় যে লোক বাট পারে, মানে আমি তো এখনো পূর্ণ এজে পৌঁছাই নেই, তো আমি কিভাবে রাজনীতি করব? আর আমাকে সে পোস্ট দিবে, আমি পোস্ট মানে আমার একটা সিগনেচারে মানুষ এই দেশ থেকে ওই দেশে চলে যাবে, এটা আবার এমন কোন ক্ষমতা? দুনিয়াতে তো অনেক রাজনীতিবিদ আছে যাদের বয়স অনেক বেশি, একটা নির্দিষ্ট টাইম থাকে না। তো আমি ওইটা মিন করে মানে তার সাথে আর কথা বলিনি, সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তার সাথে কোনো কথা না বলে আমি সাথে সাথে রিকোয়েস্টটা রিমুভ করে দিই। অনেকদিন যায়, সে আবার অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট মানে ওইভাবে রিকোয়েস্ট করে সেম কথা বলে, তখন আমি বুঝতে পারি যে অন্য আইডি হলে কি হবে, লেখা তো সেম, নাম্বারটাও সেম, আমি ওটা রিমুভ করে দেই। তারপর সে আমাকে সে একটা কাজ করেছিল যে আমার ফেসবুকের ভিতরে যে পিকচার গুলো আমি আপলোড দিতাম সেগুলো সবকিছু পাবলিক ছিল, পাবলিক থাকলে মেবি লাইক টেক বেশি আসে এরকম কিছু। আমি আসলে বুঝতাম না যে পাবলিক থাকলে, পাবলিক অনলি মি থাকলে পিকচার মেবি দেখতে পারবে না, অনলি মি থাকলে শুধু আপনি দেখতে পারবেন, ফ্রেন্ডস থাকলে আপনার লিস্টে যারা আছে তারা দেখতে পারবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকলে তাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। প্রোফাইল গার্ডের যে সিস্টেমটা এটা তো মেবি ইনস্ট্যান্ট হয়েছে। তো তখন প্রোফাইল পিকচারে ওইরকম লকটক সিস্টেম ছিল না, পিকচারটা সে ডাউনলোড করে রেখেছে, ডাউনলোড করে মেবি ওই যে প্রিন্ট আকারে বের করেছে। তারপর আমার ওখানে ইউনিফর্ম পরা কিছু ছবি ছিল, ইউনিফর্মের সাথে আপনার যে আইডি কার্ডের যে লেসটা হয়, লেসের ভিতরে কলেজের নাম ছিল, সে সমস্ত কিছু ডাউনলোড করে মানে টোটালি অ্যাডভান্স ছিল। কোন পিকচারে কত মানে কোন ডেটে কোন পিকচার ছেড়েছি, আজকে একটা পিকচার ছেড়েছি, যে কমেন্ট করেছে সে কালকের পিকচারও করেছে, হ্যাঁ সমস্ত কিছু সে নোট করেছে, প্লাস স্ক্রিনশট রেখেছে কারা কারা মানে রেগুলার কমেন্ট করে, লাইক করে, প্লাস ওইখানে আপনার লাইক, কমেন্ট এন্ড স্মাইলি দেওয়ার সিস্টেম আছে, লাভ চিহ্নর মেবি একটা রিঅ্যাকশন আছে, ওইরকম কারা কারা দেয়, হ্যাঁ সমস্ত কিছু। সে একটা মানে তার একটা স্বভাব ছিল কি সবকিছু লিখে, মানে কাগজ কলম তার কাছে মানে সবকিছু লেখার ভিতরে সে এক্সপার্ট ছিল। তো এরকম নোট করে রাখে, ছবি টবি প্রিন্ট করে রাখে, যা যা ছবি ছিল সমস্ত ছবি সে ডাউনলোড করে। তারপর যে কলেজের ছবিটা ছিল সেই ছবিটা নিয়ে আমার কলেজে যায়, কলেজে যাওয়ার পর এটা খোঁজে, কলেজের ওইখানে আমাদের সিস্টেম ছিল যে বাহিরের কেউ আসতে পারবে না, প্লাস কোনো গার্ডিয়ান ভিতরে আসতে পারবে না, গার্ডিয়ান যদি আসে তাহলে গেটের বাইরে থাকতে হবে, টাইম হয়ে যাবে ছুটির তখন নিয়ে যাবে। তো সে করতো কি যে কলেজ গেটের এখানে যারা পাহারাদার থাকতো, আনসার টাইপের কিছু লোক ছিল, তো এদেরকে পিকচার দেখাতো। এখন স্টুডেন্ট অনেক, কয়জন রে ওই দারোয়ানরা মনে রাখবে, তো এটা আসলে পসিবল হয় না। সে করতো কি রোডের ওই পার অপোজিটে ছিল আপনার ছোট একটা ক্যাফে শপ, সেখানে মানে আমি কখন আসলে যেতাম না, তো ওইখানে সে মানে ভিতরে গ্লাস সিস্টেম ছিল, ভিতরে বসে বাইরে দেখা যাবে কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে ভিতরে কেউ আছে কিনা, এমন সিস্টেম ছিল। তো সে ভিতর থেকে আমাকে ফলো করতো, ইভেন সে দারোয়ানকে আর ওই ক্যাফের ওই যারা সার্ভিস করে, সার্ভ টার্ভ করে, ওয়েটার, এদেরকে মানে টাকা দিয়ে রেখেছিল। যে এটা তো আপনি একদম পরে গিয়ে জেনেছেন, ইনিশিয়ালি তো আপনি এগুলো জানতে পারেননি, যখন তার সঙ্গে আপনার পরিচয় হয়েছে বা সামথিং, আমি গেস করছি যে কিছু একটা হয়েছে, ইনিশিয়ালি আপনাকে নক করলো কিভাবে সেদিকে একটু জান প্লিজ। হ্যাঁ, তো মানে তার সাথে আমার কিভাবে পরিচয় হয় এটা সেই জায়গাটাই জান। আচ্ছা, তারপরে কি তো আপনি জানতে পেরেছেন তখন আমি ফলো করি, মানে সে যে দোকানে বসে থাকতো তখন আমি এটা ফলো করছি বেশ কয়েকদিন, কারণ যে তার প্রথম আইডি থেকে যখন আমাকে নক করে সেখানে পিকচার ছিল পাসপোর্ট সাইজ, মানে সে আরো মেবি আরো 10 বছর আগে পিকচার তুলেছিল সেই পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু সে বর্তমানে যেরকম দেখতে এমন কোন পিকচার ছিল না। আর তার প্রোফাইলে যেহেতু তার সাথে আমার ফেসবুক ফ্রেন্ডশিপ ছিল না, তো তার ওইখানে ঢুকে জাস্ট তার অতীতের যে কিছু কিছু পোস্ট সেটা দেখতে পাচ্ছিলাম। রিসেন্টলি যে পোস্টগুলো আপলোড করেছে এগুলো দেখার কোনো সুযোগ ছিল না আমার জন্য। পিকচারে যেটা দেখেছিলাম প্রোফাইল পিকচারে কিছু কিছু আইডিয়া ছিল, যদি আমি তার ওই ড্রেস আপ বাদ দিয়ে শুধু ফেসটার দিকে ফোকাস করি, গুগলস বাদ দিয়ে যদি ফেসটাকে দেখি তো কিছুটা মিল পাচ্ছিলাম। এই লোক আমাকে নক করেছিল, আর এই লোকটাই প্রতিদিন এভাবে এই জায়গায় দাঁড়িয়ে থাকে, এভাবে আমার দিকে তাকিয়ে থাকে। অনেক মেয়েই তো আছে, সে আমাকে দেখে দেখে মুস্কি হাসির মানে কি, তাই না? এটা কিছু কিছু তো বুঝতে পারি। তাকে ওটা দেখলাম, অনেকদিন লক্ষ্য করলাম, হঠাৎ একদিন সে আমাকে ডাকে,
আমাকে আমার নাম ধরেই ডাকে, প্রোফাইলে যে নাম ছিল সে নাম ধরে ডাকে। তখন আমি মানে একদম শিওর যে এই লোককে তো এতদিন আমি সন্দেহ করছিলাম, আসলে সে আমার জন্য এখানে আসছে, এটা তখন বুঝতে পারলাম। তারপর ওই দিন আর তাকে রেসপন্স দেইনি। কিন্তু ইন দ্য মিন টাইম নিশ্চয়ই আপনার ওই লোকটার সঙ্গে কোনো কথোপকথন হয়েছে না, যে কারণে সেখানে আসছে, নাকি শুধুমাত্র না হাই না, হ্যালো? সে ওই ছবি দেখে, হাই হ্যালো ছবি দেখি সে আপনাকে ফলো করছে? মানে সে তো আমাকে নক করেছে ফেসবুকে অনেকবার, কিন্তু আমি তাকে রেসপন্স দেইনি। আচ্ছা, সে ওই পিকচার দেখেই মানে কনফার্ম হওয়ার জন্য এখানে আসছে। ওকে। প্লাস সে করেছে কি, যে কয়দিন আমার সাথে মানে প্রথম দিকে আমার সাথে যখন কথা বলার চান্সটা হয়নি, সে করেছে কি আমার সাথে যাদের পিকচার ছিল আপলোড করেছিলাম, যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, এদের সাথে একটা ভালো কম্বিনেশন করে ফেলেছে। কিভাবে কম্বিনেশন করেছে, সে পরিচয় দিয়েছে সে আমার দাদু, আপন দাদু। আমার বাবা মা দেশের বাহিরে থাকে। আর আমি যেটা করেছিলাম, আপনাকে প্রথমে বলেছিলাম যে আমার অ্যারাবিক কালচারের প্রতি একটা মানে কি বলে এটা, ঝোঁক ছিল, ভালোবাসা ছিল। মানে ওটা আমি মেনটেন করতাম আর কি। তো আমি করেছিলাম যে যারা, তখন আমি আসলে বুঝতাম না, আইডিটা যেহেতু আমার ক্লাস 8 থেকে শুরু, তো আমি আসলে বুঝতাম না। আমি অনেকেরই দেখেছি যে ফেক আইডি তৈরি করে, তখন বুঝতাম না ফেক আইডি কি। অনেকে অনেক রকম ডিটেলস দেয় যে আমি থাকি এখানে কিন্তু অ্যাড্রেস দেয় অন্য জায়গা। তো আমি যেহেতু অ্যারাবিক কান্ট্রি লাইক করতাম, তো আমি করেছিলাম কি যে ইউনাইটেড মানে আপনার দুবাইয়ের একটা অ্যাড্রেস দিয়েছিলাম, স্কুলও ওইখানকার দিয়েছিলাম। তো আমি মানে আরবিতেও ভালো, ইংরেজিতে মোটামুটি ভালো, বাংলায়ও ভালো। তো আমার মানে এটা দিলে কে এটা দেখতে আসবে, আমার ধারণা ছিল এরকম। আর আইডিটাও খুলে দিয়েছিল আমার এক ভাগিনা। তো আসলে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ও জানতো, এগুলোর প্রতি এটা যে আসলে ইম্পর্টেন্ট এটা আর আমার মাথায় ছিল না। সে ওই জিনিসটা আসলে নোটিস করেছে যে আমি দুবাইয়ের নাগরিক, আমার বাবা মা ওখানে থাকে, সেও এটা পরিচয়। ঠিক আছে, আমার বাবা মা দুবাইতে থাকে, আমি ওইখানে স্কুলে লেখাপড়া করেছি, বাংলাদেশে আসছি বড় হয়ে, এখন এখানে কলেজে পড়তেছি। সে জানে না যে আমি বাংলাদেশি হাই স্কুল আর প্রাইমারি লেভেল পার করেছি। সে মনে করেছে আমি দুবাইতে লেখাপড়া করেছি, দুবাইয়ের নাগরিক, সিটিজেনশিপ আছে। তার ফিলিংস ছিল এরকমটা। তো সে করে কি, সেকেন্ড ইয়ারের যে মেয়েরা ছিল তাদের সবার কাছ থেকেই মানে সে ডিটেলস নেয় যে আমি আসলে কোন টাইমে কলেজে আসি, আমার সাথে আসলে কারো অ্যাফেয়ার আছে কিনা, আমি যখন কলেজে আসি কোনো ছেলে টেলে আমাকে আগায় দিতে আসে কিনা, এভরিথিং ডিটেলস সে নেয়। প্লাস আমার কোনো গার্ডিয়ান কোনোদিন কলেজে এসেছে কিনা। তখন 2-1 মেয়ে বলে যে হ্যাঁ ওর সাথে একজন মহিলা এসেছিল, দ্যাট মিন আমার মার কথা, একজন মহিলা এসেছিল, সাথে বেবি ছিল। তো ওই লোক বলছে যে ওর মানে কোন মহিলা এসেছিল আইডিয়া আছে কিনা। তো আপনার সঙ্গে এগুলো আপনি জেনেছেন কিভাবে? মানে ওই মেয়েদের কাছ থেকে। আচ্ছা, ওই মেয়েরা এসে আপনাকে নক করেছে? মানে ওরা মেয়েদের সাথে, আমার সাথে তো তার কথা হচ্ছে না, কিন্তু ওই মেয়েদের সাথে সে ভালো একটা কন্ট্রিবিউশন করে ফেলছে। পরবর্তীতে মেয়েরা এসে আপনাকে এটা বলেছে? আমাকে বলেছে, মানে যেমন গতকালকে ঘটনা ঘটেছে, আজকে যেরকম একজন তোমাকে খোঁজ করছিল। ওকে, আমাকে বলছে, পরে আমি জানতে পারলাম। তো ওরা বলছে যে ওর মা, তো উনি বলছে যে ওর মা কিভাবে হবে, ওর মা বাবা তো দুজনেই দুবাইতে থাকে, আমি ওর দাদু, আপন দাদু, আমি শুধু বাংলাদেশে। ওর সমস্ত দেখাশোনা সমস্ত কিছু আমি করি, ওর লেখাপড়ার খরচ বাবদ সবকিছু আমি বহন করি, বাবা মা বাহিরে থাকে। তখন আমাকে বললো যে তুমি ওই দিন যে মহিলা আসছে, তো আসলেই কি উনি তোমার আম্মু? তো আমি বললাম হ্যাঁ, এতে সন্দেহ আছে নাকি। পরের দিন আমি আমার মাকে, বোনকে, নানুকে বললাম যে তোমরা একটু কলেজে আইসো, আমার টিফিন পিরিয়ডের পরে কলেজে এসো। তারা গিয়েছে, তখন আমি সবাইকে দেখালাম যে আমার আম্মু, এটা হলো আমার নানু। তো সবাই বলতেছে তুমি এত স্মার্টলি চলাফেরা করো, তোমার নানু এরকম কেন? এখন কাউকে বুঝাইতে পারি না যে আমার নানু তো হলো গ্রামের মহিলা, কারণ সে যেভাবে চলা পছন্দ করে সে ওভাবেই চলবে। তো সবার ভিতরে একটা ডাউট ছিল যে আমি হয়তো মানে একদম লোয়ার ক্লাস, মিডল ক্লাস যেমনটা থাকে, মিডল তো একটু উচ্চবিত্ত, মেবি মধ্যবিত্ত, লোয়ার ক্লাসে যেমন থাকে, যে ওইখান থেকে উঠে এসে হয়তো একটু পার্ট নিচ্ছি, এমন একটা ধারণা ছিল। কারণ ওই যে আমার দাদু সেজেছে, সে অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে তৈরি করে দিচ্ছে। এখন সবাই আমাকে একটু অন্য নজরে দেখছিল যে আমি আসলে মিথ্যা বলছি, এটা সেটা। সবাই একে অপরের সাথে মানে একটু উকি ঝুঁকি করে কথা বলছিল। আমাকে যখনই কেউ দেখে তখনই আমার সামনে একজন আরেকজনের কানে কানে কথা বলে। তখন আমার কাছে একটু সন্দেহ হলো। এই গতকালকে ওই লোকের কথা শুনলাম, ওই লোককে সন্দেহ করতেছিলাম, সন্দেহটা বাস্তবায়ন হলো। আবার এখন এতদিন এরা আমার সাথে কথা বলার জন্য সামনে আসতো, গায়ে পড়ে কথা বলবে, আমি কথা বলতাম না। এখন মানে এরাই আমাকে দেখে মানে একজন আরেকজনের কানে কানে কথা বলছে, নিশ্চয়ই মেবি বাজে কিছু। তখন জানতে পারলাম, জিজ্ঞাসা করলাম সেকেন্ড ইয়ারের একজনকে, যা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তোমরা তো আমার
মানে তোমরা পারো না আমাকে তোমাদের ক্লাসে টাইনা নিয়ে যায় মানে একসাথে বসায় রাখ, তো তোমরা এখন আমার কাছ থেকে দূরে দূরে সরছো, আমার সাথে কথা বলছো না, কারণ কি? তখন আমাকে তাদের ফোন বের করে দেখালো, এই যে দেখো। দেখে আসলে খুব রাগ হয়েছিল, দেখলাম যে একটা ফেক আইডি তৈরি হয়েছে খুব রিসেন্টলি, মানে এক মাস এরকম হবে। সেখানে লেখা তার নাম অর্ধেক, আমার নাম অর্ধেক। প্রথমে তার নামের অর্ধেকটুকু, পরে আমার নামের অর্ধেকটুকু মিলিয়ে একটা আইডি তৈরি করেছে। এখন একটা পিকচার, যে কিছু কিছু সহজ যেগুলো বোঝার উপায়, যে আপনার সফটওয়্যার আছে যে কলেজ মেকার বলে, যাই হোক, ওই পিকচার মানে এই পাশে একটা ছবি বসানো, এই পাশে একটা ছবি দেখাই যাচ্ছে, বুঝতেই পারতেছি যে এখানে একটা বসেছে, এই জায়গায় একটা এডিট করা হয়েছে। তো আসলে এটা ওরা সেকেন্ডারি স্টুডেন্ট, ওদের মাথায় কেন ঢোকে নেই আমি জানি না। তখন আমি বললাম, এটা তো তোমরা নিজেরাই দেখছো যে পিকচারটা এরকম করে বসানো হয়েছে, তো এটা আসলে যেভাবে বলছে এরকম তো ঠিক না। আর তোমরাই বলতেছো ওই লোক তোমাদের কাছে পরিচয় দিচ্ছে আমার দাদু, তারপরে এখানে লেখা যে হাজবেন্ড ওয়াইফ, তাহলে তোমরা এটা কিভাবে মানছো? ওইখানে লেখা ছিল হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, তার সাথে আমার অনেক আগের থেকে রিলেশন, সে আমাকে বিয়ে করবে, বিয়ে করে নাই, বিয়ে করবে, কিন্তু হাজবেন্ড ওয়াইফ। ওই যে এঙ্গেজ করলে মানুষ বলে না যে অলরেডি বিয়ে হয়ে গেছে, এরকম টাইপের, যে কাবিন টাবিন করে যখন আংটি পরালে মেবি, এরকম কিছু একটা ইন রিলেশনশিপ রেখা ছিল এরকম। তো আইডিটার ভিতর বেশি কয়েকটা ছবি ছিল না, তবে আমার প্রোফাইলে যে কিছু ছবি ছেড়েছিল এখান থেকে কিছুটা ওইখানে দেখেছি। তখন পর্যন্ত লোকটার সঙ্গে আপনার কোনো কথা হয়নি। তারপরে যে আমি তার সাথে মানে একটা আগ্রহ জাগলো, তার সাথে এবার কথা বলবো আমি। এতদিন সে আমাকে ফলো করছিল, এবার আমি তার সাথে মানে সামনাসামনি কথা বলবো। তখন আমি তার আইডিতে নক দেই। আইডিতে নক দেওয়ার ফলে সে আমাকে ডিরেক্টলি বলে যে আমি আইডিতে মেসেঞ্জারে কথা বলবো না, নাম্বার দেন, নাম্বারে ফোনে কথা বলবো। আমি বললাম এখন তো আমার মানে জানতে হবে সে যে এই কাজটা করলো, এত বড় একটা সমস্যা তৈরি করলো আমার জন্য, এটা মাত্র আমার কলেজের স্টুডেন্ট মানে ক্লাসমেট বা সিনিয়র স্টুডেন্টও দেখেছে। এটা যখন আমার বাড়ি পর্যন্ত যাবে, আল্লাহ না করুক যদি এটা জেনে যায়, তখন আমার কি হবে? কলেজ তো এখানে শেষ, আমার বাবা মা এই অবস্থা। তখন আমি তার সাথে মানে যোগাযোগ করার চেষ্টা করি নিজ থেকে। তখন তাকে নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর সে কথা বলে। সে আমাকে বলল যে আমি আপনার সাথে দেখা করব। আমি বললাম দেখা তো আমিও আপনার সাথে করব, আমার মানে আপনি আমার দাদু হন এটা আমি জানতে পারলাম। বলতেছে কার কাছ থেকে জানলেন? তো আমি বললাম এত কিছু আপনার জানার দরকার নেই, আপনি আমার দাদু হন আমি জেনেছি, কেমন দাদু হন আমি দেখবো। আর আপনি বলেছেন যে আপনি আমার দাদু হন, আবার আপনি আমার হাজবেন্ড হন, কোন দিক থেকে আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে? আমি এটা একটু কথা বলবো আপনার সাথে, যদি পারেন তাহলে আসবেন। অন্যান্য দিন দেখেছি কলেজের বাইরে ওয়েট করেন, যেখানে ওয়েট করেন ঠিক সেখানেই থাকবেন, আমি আপনার সাথে মিট করব। সে আসে, সে ভিতর আপনার যে ছোট ছোট রেস্টুরেন্ট টাইপের কিছু একটা আছে, ওখানে বসে মানে ফোনের উপর একদম খুব বেশি বেশি ফাপড় মারছিল ফোন করে, এই এত লক্ষ টাকার ফার্নিচার সেট করো, ওটা করো, এটা করো, গাড়ি পাঠায় দাও, এটা সেটা। শেষমেশ অনেকক্ষণ ফোনে কথা বলার পরে দেখলাম যে হঠাৎ একটা কল আসলো, তখন বুঝলাম যে তখন সে শুধুই মানে ফাপড় মারতেছিল, কাউকে কল টল কিছুই দেয় নাই, কানে ফোন নিয়ে শুধু বলতেছিল। হঠাৎ একটা কল আসে, তখন কল রিসিভ করে কথা বললো। আমার খুব হাসি পাচ্ছিল তখন। তো আমি আর তখন কিছু বলিনি তাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করলাম। তার কথা বলা শেষ হলো, তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ফেসবুক ইউজ করেন? আদৌ? বলতেছে হ্যাঁ, করবো না কেন, আমার আইডি এই যে এটা। তো আমি বললাম আপনি কি সাথে মানে যেটা দিয়ে ফেসবুক ইউজ করেন সেই ডিভাইসটা কি নিয়ে এসেছেন? তো এত বড় একটা ট্যাব বের করছে। তা আমি বললাম যে ট্যাব কেন? ট্যাব তো বাচ্চারা ইউজ করে, ট্যাব আপনি ইউজ করেন কেন? কি আমি চোখে সমস্যা, চোখে দেখি না, বুঝি না, ট্যাব মানে ইউজ করি আমি, ফোন বুঝি না। আমি বললাম ভালো। বলতেছে যে আমার বাসায় আইফোন, আইপ্যাড পড়ে আছে, ম্যাকবুক পড়ে আছে, আমি ওগুলা বুঝি না, কিন্তু এই ট্যাব বুঝি। আমি বললাম ভালো, একটু বের করেন আপনার প্রোফাইলটা আমি দেখবো। তার কাছ থেকে ফোন নিয়ে সে মনে করছে আমি শুধু তারটা চেক করবো, তার মানে যে মিছিল টিসিল করছে এগুলোর ছবি টবি দিয়ে ভরা, সে ভাবছে যে আমি ওগুলা দেখবো। দেখার পর দেখলাম বাপরে বাপ, সে তো আমার এই কাহিনী বাদ দিই, এর আগে অনেক মেয়ের ছবি টবি দিয়ে এগুলা করেছে। আমি আর ওগুলা দেখিনি, জাস্ট আমার ছবি দিয়ে যেটা করেছে সে ওটার ভিতরে ঢুকার পর ওটা দেখলাম। দেখার পর সাথে সাথে আমি ওইটার ভিতরে আপনার লগ আউটে ঢুকে, ওখানে লগ আউট করার আগে করেছি যে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয় না, সে তো বুঝবে না, সে বোঝে কিনা সেটার আমি জানতাম না যে আদৌ সেগুলো এই সম্বন্ধে আইডিয়া আছে কিনা। লগ আউট করার আগে ডিঅ্যাক্টিভ করেছিলাম মেবি, তারপর আমি ওইটা ওখান থেকে কেটে দিই। এখানে একটু বলে রাখি, ডিঅ্যাক্টিভ করলেও এটা কাজ করবে, আপনি যখন পরবর্তীতে আবার ঢুকবে তখন ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আইডি ডিঅ্যাক্টিভ হলে যে সেটা পার্মানেন্টলি ডিলিট হয় বিষয়টা এরকম না, পার্মানেন্টলি ডিলিট আলাদা একটা অপশন আছে। হ্যাঁ, সো আইডি ডিঅ্যাক্টিভ করা মানে হচ্ছে আইডিটা অ্যাক্টিভ না। ওই দিন যে করে দিয়েছে তারপর আর ওই আইডি সে চালায়নি। আচ্ছা ফাইন, ইটস ভেরি ইন্টারেস্টিং। বাট আইডি ডিঅ্যাক্টিভ করলে আইডিটা ডিঅ্যাক্টিভ হয় না, ওইটা আলটিমেটলি একটা রিজিউম হয়ে থাকে। আপনি যখনই আবার আইডিতে ঢুকবেন সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ বলেন। তো আমি ওটা করে দিলাম, দেওয়ার পর মানে তখন একটু
চিন্তা করলাম যে এই লোকের সাথে মানে কোনো মতো কথা বলে আমার যা কাজ করার ছিল করছি। আর ওখানে দেখলাম যে মেসেঞ্জারে ঢুকে দেখলাম ওই আইডিটাতে যে আমার আইডিতে যারা রেগুলার লাইক কমেন্টস দিত এদের আইডি প্রোফাইলে ঢুকে এদের মেসেঞ্জারে মানে কারোর সাথে ফ্রেন্ডশিপ করেনি, বাট মেসেঞ্জারে ঢুকে খুব বাজে বাজে কথা বলছিল, তুই করে অনেক বাজে বাজে কথা বলছিল যে আমার ওয়াইফ ও আমার হাজবেন্ড, তুই আমার সাথে ওই আমার আইডিতে কেন এইগুলা করিস, ওটা মানে খুব বাজে বাজে লেখা ছিল। তার ওখান থেকে বের হওয়াটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, তো আমি তার সাথে ওটা তো করে দিছি, কাজ শেষ। তার ট্যাব তার হাতে দিয়ে দিলাম। তারপর সে আমাকে বলতেছে যে আপনার বাবা মা কেমন আছে, আপনার বোন দেখলাম খুব সুন্দর, তারপর বললো যে বিয়ে শাদীর মানে কাউকে পছন্দ করেন কিনা এটা সেটা। তো আমি বললাম আপনি আমার কলেজের যা পরিচয় দিয়েছেন আপনি আমার দাদু, তো আমাকে এখানে আপনি বলার দরকার নেই, তো তুমি করে বলেন, দাদু তো আপনি আমাকে নাতনি বলে ডাকেন, আমি আপনাকে দাদু বলে ডাকবো। তো ওইখান থেকে সে খুব মানে বিষয়টাকে খুব ফানি নিয়েছিল, কিন্তু আমার ভিতর তো খুব রাগ হচ্ছে। সে খুব হাসতেছে মানে জোরে জোরে। সে কফি অর্ডার করলো, কফি অর্ডার করার পর সে কফির বিল আসছে 100 টাকা, সে 100 টাকা দিতে পারে না, 20 টাকার জন্য মানে ঝগড়া লেগে গেছে কফি শপের লোকদের সাথে। সে ওখান থেকে মানে আমার ওখান থেকে আমি টাকা দিয়ে দিলাম, চলে আসলাম তাকে নিয়ে। তারপর আমি বাসায় আসবো, রিক্সা নিব, তখন আমাকে মানে সে 100 টাকা হাতে ধরায় দিবে যে এটা আপনি নিয়ে যান হাত খরচ। তো আমি বললাম যে আপনি 20 টাকা ওখানে দিতে পারলেন না, আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন হাত খরচ। তো বলতেছে না এটা কফির দাম আর কয় টাকা। কাজ ছিল যেটা আসলে সে কাজটা যে করেছে তার এখান থেকে করেছে কিনা আমার এটা দেখার প্রয়োজন ছিল। প্লাস যদি আমার মাথায় টেন্ডেন্সি ছিল যদি এটা সে তার ডিভাইস থেকে করে থাকে, সেই ডিভাইস যদি তার সাথে থাকে আমি সেটা ওখান থেকে ডিলিট করে দিব, গেল এই প্রবলেম। সে যদি মানে নেটওয়ার্কিং সাইটে যদি ভালো জ্ঞাত থাকে তাহলে ভালো, আর যদি জ্ঞাত না থাকে তাহলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। ওইখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে সেটা আর সে করতে পারবে না। রাইট, আমরা এখানে দুটো জিনিস যুক্ত করতে চাই গল্পটার শক্ত অবস্থান করার জন্য, কারণ ইতিমধ্যে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন চলে এসছে। এই লোকটার সঙ্গে এই যিনি আজকে আমাদের এখানে আছেন গেস্ট, জান্নাতের মূল যে জায়গাটা থেকে সম্পর্ক, ঠিক সম্পর্ক না মানে এই ধরনের যে আদান প্রদান হচ্ছে বা এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে, সেটার মূল কারণটা হচ্ছে জান্নাতের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমরা এখানে রিভিল করিনি, এবং সে চাইতো পলিটিক্স করতে, যে কারণে তার প্রোফাইল পিকচারে সে যাদের সাথে মুভ করেছে সেই সব মানুষদের ছবি ছিল, এবং যেই ভদ্রলোকটি তাকে নক দিয়েছে তিনিও পলিটিক্সের সঙ্গে জড়িত ছিলেন, এবং তিনি ওই তার এরিনার হওয়ার কারণে ওর প্রোফাইলে নক দিয়েছে। নক দেওয়ার পরে ওদের মধ্যে কোনো এক রকমের কথোপকথন হয়েছে। সামহাও ওই পিপলটা মানে যে ভদ্রলোককে আমরা এখানে কথা বলছি তিনি জান্নাতকে ট্র্যাক করা শুরু করেছেন, এবং ট্র্যাক করে যখন কনভিন্স করতে পারছে না তখন তার নামে উল্টাপাল্টা ছড়াচ্ছে অ্যাকর্ডিং টু জান্নাত, এবং জান্নাত এইটাকে মিটিগেট করার জন্য, এইটাকে সলভ করবার জন্য এই লোকটার সঙ্গে দেখা করেছে। ওকে, আমি সবসময় বলি যে স্টোরি লাইনটা হচ্ছে এটা, বিলিভ করা না বিলিভ করা এটা আপনার ব্যাপার, কিন্তু যেই জায়গাটা নিয়ে বিতর্ক থাকবে না পুরো গল্পটা বলার পরে, সেই জায়গাটা কি সেটা আমি স্টোরি বলার পরে আপনাদেরকে ক্লিয়ার করব। জি, ওইখান থেকে আমি বাসায় চলে আসি, তার টাকাটা তাকে ফিরিয়ে দিয়ে বাসায় চলে আসি। তারপরের দিন সে আবারও সেম টাইমে, আমার যে ছুটির টাইমটা ছিল, ছুটির টাইমে সে কলেজের ওখানে আসে। তারপর তাকে আমি আসলে বললাম যে আসলে আপনি দাদুর পরিচয় দিয়েছেন, এটা আসলে খারাপ কিছু না। দাদু সেকেন্ডে তো আপনি মিট করেছেন তার সঙ্গে, মানে সে কলেজের ওখানে আসছে পরের দিন, তারপর আপনি দেখা করেছেন পরের দিন আসছে। আমি কলেজ থেকে যখন বের হইতে আমার সামনাসামনি হয়েছে। আমার বাসে উঠলাম, বাস ছিল, বাসে উঠলাম, উঠার পর সে আমাকে ডাক দিয়েছে। প্রথমে আমি আসলে এটা যেহেতু আমার কাজ যতটুকু ছিল আগের দিন তো আমি করেই দিছি, তারপর তার সাথে কিসের কথা বলা। তো আমি বাসে উঠে গেছি, সেও পিছন পরের বাসে উঠছে, ওই বাসে আর জায়গা ছিল না, পরের বাসে উঠছে। কিন্তু আপনার যে সে এত বড় একটা ক্ষতি করলো বা এরকম একটা কাজ করলো, আপনি তাকে কিছুই বললেন না? না, আসলে আমার থটটা ছিল যে আমি বাড়িতে কোনোভাবে না জানুক, কারণ বাড়িতে যদি একবার জানাজানি হয়, প্রিন্সিপাল আমার কলেজের টিচারের মাধ্যমে আমার ফ্যামিলির লোক জানবে, যে আমাকে ভর্তি করতে সহায়তা করছে তার কানে যদি বিষয়টা চলে যায় তাহলে আমার লেখাপড়া ওখানেই বন্ধ হয়ে যাবে। তো আপনি তাকে এটা বললেন না যে আপনি নেক্সট টাইম এই কাজটা করবেন না, বা এরকম বিষয়টা যদি আমার বাড়িতে জানে তাহলে তার আমার কলেজেই বন্ধ। কিন্তু যেই লোকটা আপনার এই কাজটা করলো তাকে কি কিছু বলেছিলেন যে আপনি এই কাজটা কেন? তাকে যে এখন বলবো। আচ্ছা, ওকে। তারপর আমি বাসে উঠলাম, সে ওই বাসে জায়গা পায়নি, পরের বাসে উঠেছে। তো এখানে নামলাম, সেও মানে একদম তাড়াহুড়া করে নেমে আমার মানে সামনে আসছে, বলতেছে যে একটু কথা বলে যান। আমি বললাম দেখেন আপনি আমার দাদু হিসেবে পরিচয় দিয়েছেন, ভালো কথা, আপনি যে কাজটা করেছেন, মানে সে মনে করছেন বিষয়টা আসলে এখনো জানি না, সে যে কাজটা করেছেন বিষয়টা জানিই না এটা ভেবেছে। তো আমি তাকে বললাম যে কাজটা করেছেন কাজটা করা ঠিক হয়নি। যদি আপনার সন্তানের জায়গায় আমি নিজেকে রেখে বলি তাহলে আপনি নিজের সন্তানের মতো কারোর সাথে এরকম কিছু করতে পারতেন, বা আপনার সন্তানের সাথে যদি এরকম কেউ করতো আপনি কোন দৃষ্টিতে দেখতেন?
আপনি কি করতেন? আপনি যখন এই কাজটা করেছেন আপনার মাথার ভিতরে কি বিবেকের লোপ পেয়েছিল? সে বলতেছে আমি এমন কি কাজ করেছি, আমি তো এমন কিছু করিনি। তখন আমি আমার ফোন থেকে ওই আইডিটা বের করে তাকে দিলাম, এটা কি করেছেন? সে বলতেছে আমি করিনি। তখন তো আইডি ডিঅ্যাক্টিভ, আপনি কিভাবে বের করলেন? না তার আইডির যে স্ক্রিনশট, ও আচ্ছা, স্ক্রিনশট ছিল সেটা আমি দিলাম, কারণ আমার ওইখানে তো আমি আমারটার সাথে আমি তো আর এই বিষয়ে আগে জানতাম না, এটা তো আমি জেনেছি আমার ওই যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টের কাছ থেকে। তো আমি এটা দেখালাম, দেখানোর পর বলতেছে না আমি এটা করিনি, এটা হয়তো অন্য কেউ করছে। তো আমি বললাম আপনার আর আমার সম্পর্ক কি, এটা আমি নিজেই জানি না। আপনার আর আমার এমন কোন রিলেশনশিপ বা আপনার সাথে আমার কবে পরিচয় হয়েছে? ফাইন, এখন আমি পরিষ্কার হচ্ছি। মানে আলটিমেটলি আপনি যে ওনার কাছ থেকে আপনার এই ফলস আইডিটা ডিলিট করবেন এটা উনি জানতো না আগে থেকে, আপনিও জানাতে চাননি, কারণ আপনি টেকনিক্যালি উনি হয়তো ভাবছে যে আমি এই সম্পর্কে জানিই না। রাইট, সো আপনি খুব টেকনিক্যালি জিনিসটা ডিলিট করে দিতে চেয়েছেন। ওকে ফাইন। আমি তাকে যখন দেখাই স্ক্রিনশটটা, সে বলতেছে যে না আমি এটা করিনি। তা আমি বললাম যে দেখেন, মানুষ মানেই মরণশীল, মরতে হবে। আর আপনি যেভাবে মানে ডায়লগ মারেন এগুলো আসলে আমার সামনে, আমি আসলে যেটা বললাম যে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এতে যদি কারো খারাপ লাগে আমার কিচ্ছু যায় আসে না, খারাপকে আমি খারাপ বলবো। আমি তাকে মুখের উপরে বলছি যে এইসব ভণ্ডামি ছেড়ে ভালো হন, রাজনীতি করেন বলে যে আপনার প্রভাব আমাকে খাটাবেন বা আপনি আমাকে উমুকের ভয় দেখাবেন, আমি কিন্তু এতে ভয় পাবো না, আর এইসব কথা আমাকে বললেন না। আর যে কাজটা করেছেন কাজটা মোটেও ঠিক হয়নি, আপনাকে আমি সাবধান করব কিভাবে সেটা জানি না, তবে আমি আপনাকে অ্যালার্ট করব যে আপনি এই কাজটা কখনো করেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার কলেজের এখানে সেইভাবে মানে মানুষের সামনে নাম ধরে ডাকা জিনিসটা আমার নিজের কাছেও খারাপ লাগে, আর অন্য 10 জন দেখলে সে তো ভালো কিছু ভাববে না খারাপ ছাড়া। যেহেতু আমি মেয়ে, ছেলে হলে এক কথা। বয়সে উনি কি দাদুর মতোই ছিল? 65। ও ওকে, উনি 65, আপনি 16 তখন, রাইট। কিন্তু সে নিজেকে মানে সে আমার সাথে যখন মিট হয় তখন নিজেকে মানে একদম ওই যে টিনেজারদের মতো, মানে কেউ ড্রেস আপ চেঞ্জ করলে তো আর সে টিনেজার হবে না। ওকে, বোঝা যায় আর কি জিনিসটা। হ্যাঁ, ড্রেস আপ হ্যাঁ ওইরকম ড্রেস আপ করে আসতো। এগুলো তাকে বললাম, বলার পর সে আসলে হেসে উড়াইয়া দিল। মানে সে বলতেছে যে ঠিক আছে, তাহলে যেহেতু তুমি সবকিছু জানতে পেরেছো আর আমি একটা ভুল করেছি, তাহলে এটা কিভাবে মাফ চাইবো? সবার সামনে এই মানে এই মুহূর্তে রাস্তায় সবার সামনে কি পা ধরে মাফ চাবো? আমি বললাম যে এটা আপনি মূর্খর মতো কথা বলেন কেন? এমন একটা কাজ করেছেন, আপনার তো মানে লজ্জিত হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। আপনি আমাকে ভালোভাবে বলতে পারেন যে আমার ভুল হয়েছে, আমি জিনিসটা ভুল করে ফেলছি। আর আপনি যেভাবে বলছেন এটা তো আসলে মানে ভালো মানুষের মতো কথা হচ্ছে না। তাকে বলার পর তারপরও তার কোনো মানে ফিলিংস ছিল না যে আমি একটা অন্যায় করেছি। এটা তাকে আমি ওইখান থেকে আমি চলে আসি, তার সাথে আর কথা বলি। পিছন থেকে অনেক ডাক ছিল, আমি আর তার কথা সাড়া দেইনি, রিক্সায় করে চলে আসি। তার পরের দিন সে আসেনি। ওই দিন আমার কিছু মানে ক্লাসমেট ওরা আবার ওই যে আসার সময় আপনার ওইখানে স্ট্রিট হকাররা বসতো, আবার স্ট্রিট ফুড টুটও ভালো ছিল। তো ওরা করতো কি ওইখানে একটা ঢালে এসে খাবার খেত, আইসক্রিম টাইসক্রিম এগুলো সবাই আড্ডা দিত। তো আমাকে বলতেছে যে ঠিক আছে চলো, আজকে তোমার সাথে তো আমাদের ওইভাবে পরিচয় হয়নি বা ওইভাবে কথা টথা হয়নি কখনো, আমাদের সাথে চলো একটু, আধা ঘন্টা লেট হলে কিছু হবে না। তা আমার বাড়ি থেকে একটা ছিল, যখন কলেজ ছুটি হয়ে যাবে তার আধা ঘন্টার ভিতরে বাড়িতে থাকতে হবে। এখন সবসময় তো এটা পসিবল হয় না, কারণ রাস্তায় যদি জ্যাম থাকে আধা ঘন্টা একটু ওভারও হইতে পারে। একটু ওভার হইলে আমার বাসা থেকে আবার একটু রাগারাগি করতো, অন্য কিছু ভাবতো। তা আসলে পরে আমি ওই দিন একটু দেরি হয়ে গেছিল, ওই দিন 2টার মতো বেজে যায়। তারপর আমি বাসা থেকে ওইখান থেকে রিক্সা নিয়ে চলে আসি, বাসায় চলে আসি। বাসা থেকে জিজ্ঞাসা করলো, পরে বললাম এই কাহিনী। তখন অব্দি শুধু যেহেতু আমি ছোটবেলা থেকে সবকিছু আম্মুর সাথে মানে যে সাইন ল্যাঙ্গুয়েজে আমার কোনো কিছু যেটা করতে যাব বা কোনো কিছু করার একটা স্টেপ নিয়েছি আম্মুর সাথে শেয়ার করতাম, কারণ আমি জানি যে আমার আম্মু আমি যা বলবো সেটা শুধু ভালো হলে আমাকে একটা ভালো সাজেশন দিবে, খারাপ হলেও বুঝাবে, কিন্তু কারোর সাথে এটা লিক করবে না। তো বাবার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু বাবার সাথে শেয়ার করার সাহস ছিল না। মার সাথেই করতাম। তো মাকে আমি অলরেডি বলে দিচ্ছি বিষয়টা, ছবি টবিও দেখালাম যে মা এই লোকে এই ঘটনাগুলো করছে। তো মা আমাকে বললো যে তুমি কলেজে যাবা, ড্রেস আপ, যেহেতু ওইখানে আবার বোরকার এলাও ছিল না, কলেজ ড্রেসের কালারের বোরকা এলাও না, ড্রেস আপ পরে যেতে হবে, কলেজ ড্রেস পরে যেতে হবে। তো বাসায় আম্মু আমাকে বললো কি যে তুমি ওই ব্যাগে করে যে নেকআপ বলে, নেকআপ ব্যাগে করে নিয়ে যাবা, রাস্তা পর্যন্ত যাবা, কলেজের গেটে ঢুকে নেকআপ খুলে ফেলবা, আবার কলেজ থেকে বের হয়ে নেকআপ পরে চলে আসবা, যাতে কেউ ফেস না দেখে।
তো ওটা করলাম। এখন মানুষ, আমার মাথায় এটা ছিল না যে মানুষের চোখ দেখলেও মানুষকে চেনা যায়, যে আসলে চোখ দেখলে বোঝা যায় যে আমি ওই মানুষটাই এটা। তো সে কিভাবে আমার মানে ফলো করে ফেলছে ওই অবস্থাতেই। আমার নেকআপ টেকআপ বাধা ছিল, বাসে উঠছি, বাসে উঠে সনি হলের ওখানে নেমেছি, রিক্সায় দিয়ে 1 নম্বরে মাজার রোডের ঢালে চলে আসছি। সে দৌড়াইতে আসছে পিছন থেকে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ওনার না আছে কোনো আপন বড় ভাই, না আছে বাবার দিক থেকে কোনো হেল্প, মা আছেন তিনি আসলে বাক প্রতিবন্ধী, নানা এবং নানু বয়স হয়ে গেছে তাদের। সুতরাং এরকম একটা মেয়ে এরকম একটা বখাটে লোকের দ্বারা প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। অ্যাকর্ডিং টু হার ওয়ার্ডস, যদি আমরা তাকে বিলিভ করি, তাকে তো একটা শেল্টার দিতে হবে, তাকে তো একটা সাপোর্ট দিতে হবে। অন্যান্য ভাই বোনদের ক্ষেত্রে হলে হয়তো এরকম হতো যে ভাইটা সাথে যাচ্ছে বা মাটা সাথে যাচ্ছে, তাকে গার্ড দিয়ে নিয়ে আসছে। ওর ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না। সো এগুলো একটু খেয়াল রাখবেন। জি বলেন। তারপর তো ওখান থেকে মানে চলে আসছি, সে পিছন থেকে দৌড়ায় আসছে। দৌড়ায় এসে মানে যে রিক্সার যে হুড যেটাকে বলে, এটা পিছন থেকে এরকম টান দিয়ে ধরছে। তো রিক্সাওয়ালা পিছনে যখন তাকাইছে, ওই লোক হঠাৎ করে সামনে এসে বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল। তাই আমি বললাম, এটা কোন ধরনের সভ্যতা? আপনি মাঝ রাস্তার ভিতরে এরকম করে আসছেন, আর একটু পরে একটু আগায় গেলে আমার নদী পার হতে হবে। তো ওখানে আমার মানে দেখা গেছে আমাদের ওই পার থেকে অনেক লোক আসা যাওয়া করে। কোন একটা লোক যদি মানে দুর্ভাগ্যবশত দেখে ফেলে এরকম, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে ওইভাবে চিনেন না, এটা কিন্তু অন্য কেউ বুঝবে না, নিশ্চয়ই খারাপ একটা ধারণা করবে। আপনি এই কাজটা করছেন, এটা আসলে ভালো না। তাকে বুঝালাম। তো বলতেছে যে তুমি যদি এখন এখানে কথা না বলো তাহলে আমি কোনো কিছু একটা করে ফেলবো। তো আমি বললাম, আপনি কি করবেন না করবেন এটা আপনার বিষয়, এটা আমার কাছে তো বলে লাভ নেই। তো বলতেছে না, আমি কোনো কিছু একটা করে ফেলবো। তো আমি আসলে তার কথা মানে সে আমার এজে বড়, যদিও বড় ছিল, আমি তার আসলে এই জায়গায় মানে এরকম ধাক্কা দিই। আমি রিক্সাওয়ালাকে বলি যে তুমি যত তাড়াতাড়ি পারো যে ট্রেনে চলে যাও, এই জায়গাটা তুমি পার করো যত তাড়াতাড়ি। তো ওইখান থেকে ওই দিন সে আমাকে পিছন থেকে আর কি বলছিল, খুব চিৎকার করে বলতেছিল যে তোকে আমি দেখে নিব, তোর এই কিসের এত তোর গৌরব, কিসের এত বাহাদুরি, এগুলো আমি দেখে নিব। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে চাই, বা জান্নাতের আজকের এই জীবনের জন্য জান্নাতের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তিটি দায়ী, আমরা তার নাম পরিচয় এখানে উপস্থাপন করছি না, যেহেতু এটা ইনভেস্টিগেটেড শো না। কিন্তু অনুষ্ঠানের শেষে গিয়ে তাকে ফোনে কানেক্ট করব, তার নাম পরিচয় গোপন রেখেই আমরা তাকে ফোনে কানেক্ট করব এবং তার বক্তব্য আমরা আজকে আপনাদেরকে শোনাবো। জান্নাতের জীবনের জন্য এই জায়গাটায় দায়ী, তার সঙ্গে আমরা কথা বলবো একেবারে অনুষ্ঠানের শেষে। সুতরাং সঙ্গে থাকবেন আশা করছি। সে আসলে কি করবে এমন, আর সে যদি ওই রকম রাজনৈতিক নেতাই হয়, বড় কোনো রাজনৈতিক নেতা হয়, তো প্রত্যেকটা বড় রাজনীতিবিদ মনে করে যে আমি একটা কিছু করতে যাব, এটা যাতে পাবলিশ না হয়। তার রাজনৈতিক ক্যারিয়ার আছে। তো এই লোক যদি অত বড় নেতাই হয়, তাহলে সেই রাস্তার ভিতরে এগুলো করবে কেন? দ্য পয়েন্ট ইজ দ্যাট আপনারও তো রাজনীতির ব্যাকগ্রাউন্ড ছিল, এবং আপনার সম্পর্কে আমি যতটুকু জানি তাতে আপনার যে আত্মীয় স্বজন তারাও মোটামুটি হাই অফিসিয়ালস। তো আপনি কেন তখন একটা স্টেপ নিচ্ছিলেন না? যেহেতু আপনি যে রাজনীতি করতে চান, যে দলের রাজনীতি করতে চান, সেই দলেরই রাজনৈতিক পরিচয় উনি দিচ্ছেন। তো আপনি তখন কেন একটা স্টেপ নিচ্ছিলেন না? কারণ এটা তো এক্সিট লেভেলে চলে যাচ্ছে। আমি জিনিসটা আসলে হাইড করে রাখতে চাচ্ছিলাম। সামহাউ এটা হলে আপনার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কারণ আমার 2 মাস পর পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার। রাইট। আমি আসলে কোনো মতো মানে ওনার কাছ থেকে পিছু ছাড়াতে চাচ্ছি। ততদিনে এই ভদ্রলোকটাকে আপনার উইকনেস গুলো বুঝে গেছে যে আপনি এটা হাইড করতে, আগে থেকেই নোট করেছে। ইভেন আমি ওই দিন যেটা জানতে পারলাম, আমি যখন তার এখানে ধাক্কা দেই, তার শোল্ডারে যখন ধাক্কা দেই, সে আমাকে যে পিছন থেকে যে বলেছিলাম, তো এই জিনিসটা ইগনোর করেছি। কিন্তু সেই দিন বিকেল বেলা সে করেছিল কি, আমাদের যে নদীর ঘাট যেটা, ওইখানে মানে নৌকাওয়ালা গুলা হলো একদম পার্মানেন্ট নৌকাওয়ালা, এরা চেঞ্জ হবে না, সবসময় এরাই ওখানে নৌকার পারাপার করে। তো ওই পর্যন্ত গিয়ে প্রত্যেকটা নৌকাওয়ালার কাছ থেকে মানে জিজ্ঞাসা করেছে। তো ওদের কাছ থেকে আমার ইনফরমেশন নেয়, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে কে কে আছে, আমার বাবার বাড়ি কোথায়, মার বাড়ি কোথায়, এই হাবিজাবি সমস্ত কথা সে কালেক্ট করে। প্লাস আমার ছোটবেলা থেকে মানে আমি ছোটবেলায় কি করতাম না করতাম সমস্ত কথা সে এগুলা কালেক্ট করে। অনেকদিন মানে প্রায় 1 মাসের মতো আর তার মানে ওইখানে আমি কি বলে এটাকে, মানে সে আর ওইখানে আসেনি। তার মানে আমার কাছে খুব ভালোই মনে হচ্ছিল যে মানে এতদিন পর আমি একটা খুব মানে এখন ভালোভাবে যাতায়াত করতে পারবো, কোনো প্রবলেম নেই। তখন আমি মেকআপটা ইউজ করা বাদ দিয়ে দিলাম, যেহেতু আসছে না, যে হয়তো সে আসবেই না, ওইরকম একটা ধারণা ছিল। তো আমি খুব তখন থেকে আসলে যে 2-1টা মেয়ের সাথে আর কি মিশতে শুরু করলাম, ক্লাসমেট। আমি মানে তাদের সাথেই মিশতাম যারা দেখতাম যে একটু মানে ফ্যামিলি দিক থেকে একটু মানে একটু লো টাইপের, বা আমাকে নিয়ে কেউ তুচ্ছতাচ্ছিল্য না। হ্যাঁ, মানে আমাকে যে বুঝবে আর কি। আমি তার সাথে 2টা কথা বললে সে ওটা লিক করবে না, সে মানে আমাকে 2টা সাজেশন দিবে বা আমার সাথে একটু ভালোভাবে ব্যবহার করবে। হঠাৎ করে জানতে পারি যে আমার সাথে যারা কথা বলে
এই তাদের সাথে মানে মানে কি বলো ওটাকে, মানে ওদেরকে ওই লোক শিখায় দেয় যে এই প্রশ্ন করবা ওকে, আর ওরা এসে আমাকে সেই প্রশ্নগুলো করে, আমার কাছ থেকে যে উত্তরগুলা ওরা জানতে পারে সেই উত্তরটা আবার ওই লোকের কাছে লিক করে দেয়। আসলে এটা আমার জন্য ব্যাড লাগছিল কিনা জানি না, ভালোভাবে পরীক্ষা কেটে গেল। তো আমার মানে সবচেয়ে খারাপ লেগেছিল যে পরীক্ষার রেজাল্ট গুলো খুব খারাপ হয়েছিল। মানে পাস মার্ক যতটা ছিল পাস মার্ক উঠেছে, বাট নাম্বারটা ওইরকম মানে মন মতো হয়নি। তো তখন আসলে বাড়ির মা খুব বলল যে কেন এরকম হয়েছে। আমার নানা নানু তো এরকম শিক্ষিত না, তবে মানে তারা ওই মানে পাশ করেছে, ভালো নাম্বারে পাশ করেছে এটা শুনলেই মানে এনাফ। কত নাম্বারে পাশ করেছে এটা তাদের দেখার বিষয় না। তো জিজ্ঞাসা করলো যে রেজাল্ট কি, তাই আমি বললাম যে পাশ তো করেছি। তারপর আর কিছু জিজ্ঞেস করে না। তো মা আমাকে বললো, বাবা বললো যে নাম্বার এত কম কেন। এখন পুরোপুরি বলতে পারছি না যে এই ঘটনার ভিতরে আমার লেখাপড়ার ভিতরে মনটা ওইভাবে যায়নি। তখন করতাম কি, আমি প্রতিনিয়ত নেটওয়ার্কিং সাইটটাতে আমার সাথে যারা অ্যাড ছিল কলেজে যেসব মেয়েরা অ্যাড ছিল তাদের ওইখানে মানে রেগুলার চেক করতাম যে আদৌ আবার নতুন করে কোনো আইডি তৈরি হয়েছে কিনা, আবার এরকম কোনো অপপ্রচার হচ্ছে কিনা, এই বিষয়টাতে খেয়াল করতাম। তখন দেখলাম যে না, এরকম হচ্ছে না। তখন আস্তে আস্তে পড়ালেখার ভিতরে একটু মন দিচ্ছি। পরীক্ষার রেজাল্ট হলো তার 2 মাস পর হঠাৎ আমার বাস স্টপে ওই কলেজ টাইমে যে টাইমটাতে আমি, সেই টাইমটাতে সে ওখানে আসে। আসার পর আমাকে মানে ডিরেক্টলি অফার করে যে আমি আসলে তোমাকে বলতে পারিনি, এতদিন তোমার সামনে আসেনি ঠিক, কিন্তু দূর থেকে তোমাকে দেখেছি। হঠাৎ আমাকে বলে ফেললো তোমার বাড়ি অমুক জায়গায়, তুমি এভাবে এভাবে বাড়িতে যাও, ওই নদী ক্রস করতে হয়, নৌকা পারাপার করতে হয়, অমুক বাড়ির পরে তোমার বাড়ি। টোটাল একটা কাগজের ভিতরে মানে যে জায়গা জমি নিয়ে যারা করে তারা যে ম্যাপ আঁকায় না, রাস্তার ম্যাপ তৈরি করে, এরকম সে আমাকে একদম কলম দিয়ে রাস্তা আঁকায় এটাকে একদম দেখা দিচ্ছে যে এই নদী পার হওয়ার পর অমুক রাস্তা থেকে এই রাস্তা, এই রাস্তা থেকে সেই রাস্তা, মানে দুনিয়ার যত খোঁজ নেওয়া দরকার ছিল সমস্ত একটা পেজের ভিতর সে আমাকে লিখে দিল। আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম। বলতেছে যে এনি টাইম আমি তোমার বাসায় যেয়ে মানে প্রপোজাল দিব। আমাকে এইভাবে বলতেছে 400-500 লোক নিয়ে যাব, এখন এদেরকে বসার মতো জায়গা তো দেওয়ার মতো আছে কিনা, বা এদের খাবার টাবার মানে দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, নাকি আমি নিয়ে যাব খাবার, এভাবে বলছে। আমি বললাম যে আপনি আসলে মানে ওই যে আমাদের ওখানে বলে যে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শি ঘুম নাই, এই কথাটা তাকে আমি বললাম। তো আমি বললাম যে আপনার কাছে সবকিছু কি মজা মনে হয় নাকি, বাস্তবতা বলতে কি কিছুই নেই। তো এই কথাগুলো বলার প্রেক্ষিতে সে আসলে আমাকে জাস্ট বললো যে তোমাকে বলেছিলাম না যে তোমার এত কিসের গৌরব বা তুমি এত কিসের অহংকার করো, কিসের পাওয়ারে আমার সাথে আমাকে অ্যাভয়েড করতেছো, এটা আমি দেখায় দিব। আর আমি কি, তুমি যে আমাকে বললা যে আমি ভণ্ডামি করছি, এটাও আমি দেখায় দিব। তো সে আসলে ওইখানে হঠাৎ একদিন মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে কোটি টুটি পরে আমার বাড়িতে হাজির, দুপুর আনুমানিক 3টা বিকেলই বলা চলে, আপনার বাসাতে, হ্যাঁ 3টার দিকে। শুধু বাড়িতে যখন ঢুকবে, আমার যেহেতু রাস্তার পাশে ঘর, চিকন রাস্তা ছিল, রাস্তার পাশে ঘর, বাহির থেকে বলছে যে আমি আসছি, এভাবে বলতেছে যে আমি আসছি। এখন আমার নানা তাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কে, আপনি মানে কোথা থেকে আসলেন, আপনি কার ঘরে ঢুকবেন বা কাকে চাচ্ছেন, এরকম কিছু একটা। যেমন নানা একটু সোজা টাইপের মানুষ, সে জিজ্ঞাসা করতেছে কার ঘরে যাবেন, কাকে চাচ্ছেন, খুঁজতেছেন কাকে। সে আমার ছবি আমার নানাকে দেখাইছে। দ্য পয়েন্ট ইজ দ্যাট যে এতদিন ধরে আপনি গোপন করলেন যাতে করে ফ্যামিলিতে লোকটা না আসে, আপনার লেখাপড়া যাতে বন্ধ না হয়, যেমন ফ্যামিলিতে ঢুকবে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হচ্ছে। এগুলো একটু খেয়াল রাখবেন। আমি কেন বলছি যে জায়গাটিতে আমরা আসলে ফোকাস করতে চাই সেটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। উনি যেগুলো বলছেন সেগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কজ দিস শো ইজ নট ইনভেস্টিগেটিভ শো। কিন্তু যেইটা পরিণতি সেটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। পরিণতিটা কেন হলো সেটাও বলবো আপনাদেরকে শেষের দিকে গিয়ে। যারা শুনছে তারা হয়তো বলবে যে এই ঘটনাটা মানে যেহেতু এখানে ওই দ্বিতীয় পক্ষ নেই, সো সেই হয়তো মানে নিজের ভালোটা বলতেছে, কিন্তু যে দ্বিতীয় পক্ষ তারও তো এখানে ভালো থাকতে পারে, নিজের মানে খারাপটা গোপন রাখতেছে। আসলে এরকম কিছুই না। যারা শুনতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে আমার লাইফে যেটা আমি ফেস করেছি এমনটা যাতে অন্য কারোর সাথে না ঘটে, এটা একটা মানে অ্যালার্ট করা হচ্ছে। সেটা তো আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। এবং আমরা সবসময় যেটা বলি যে দুই পক্ষ থাকলে এখানে বিষয়টা অন্যরকম হতো, এবং যাকে নিয়ে বলা হচ্ছে তার পরিচয় আমরা এখানে রিভিল করিনি, এটা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে করিনি। কিন্তু এটা উনি ব্যক্তিগতভাবে করবেন কি করবেন না বা অন্য কোথাও হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের কোনো দায় নেই। কিন্তু আমাদের উদ্দেশ্যটা আসলে ওনার জীবন কি হয়েছে, কেন হয়েছে, সেই প্রেক্ষাপটটাকে
আপনাদের সামনে তুলে ধরা, কাউকে হেয় করা, কাউকে নিয়ে আলোচনা সমালোচনা করা আমাদের উদ্দেশ্য না। এবং দিন শেষে আপনার জীবনটা যাতে এরকম না হয় সেজন্য আপনি কি স্টেপটা নিবেন সেই লার্নিংটা দেওয়া। ওকে, সো আমরা এইভাবে আগাতে চাই। জি, তারপর কি হলো? বাসায় আসলো। হ্যাঁ, সে বাসায় আসলো। তো বাসায় এসে ঢুকে মানে আমার মাকে মানে প্রথমেই আমার মার পায়ে ধরে মানে সালাম করে। আপনার মায়ের বয়স ওনার বয়সের চেয়ে কম? আমার ওনার মেয়ের বয়সের মেবি আমার মা। তো যাই হোক, আমার মার পায়ে ধরে সালাম করে ফেলছে। তো আমার মা মানে এমনিতে একটু রাগী, কারণ পুরুষ মানুষের সামনে সে আসে না। তো আমার মা খুব রেগে গেছে, মানে যে আপনার আমাদের ওখানে বলে শলা, আসলে এটা বলা ঠিক হবে কিনা জানি না, তবু যেটা ঘটেছে আমি বলি। তো আমার মা আসলে শলা নিয়ে আসছে হাতে করে, মানে খুব রেগে গেছে যে আমার পায়ে টাচ করলো কেন এই লোক। তার মানে জানতো যেহেতু আগে থেকে, সুতরাং আপনার মা না, আমার মাকে তো আমি ছবি টবি আগেই দেখাইছি, আর সেই লোক চলে আসছে। আর আমি ততক্ষণ অব্দি মানে নানার কাছ থেকে শুনছি অন্য ঘরে, মানে মাত্র গোসল করে এসে ঘরে ঢুকছে, আর ওই টাইমে বাইরে থেকে কিন্তু সাউন্ড পেয়েছে, সে বলতেছে আমি আসছি। এইটা শুনে মানে একটু মনের ভিতরে যেটা ধুক ধুক করতেছে আমার। আমি বলতেছি যে এই লোক যদি এখন বাড়িতে মানে আগে পরে সবকিছু বলে, আমি তো আসলে লেখাপড়াটা বুঝি আজকেই আমার শেষ, আর যাইতে পারবো না। আমার মাথা একদম বই টই সব একদম পুড়ে ফেলবে। তো আমি অন্য ঘরে বসে শুধু চুপচাপ মানে ভাবতেছি যে আসলে কি বলবো। বাড়ির লোকের কাছে যখন এই লোকটা তার মতো করে বলবে, বাড়ির লোক আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমি তখন কি করব। তখন ওই লোকের সামনে আমার মা শলা নিয়ে আসে মানে তাকে দেখাইতেছে শলা দিয়ে বাড়ি মারবে, মানে ঝাঁটা। হ্যাঁ, ওই শলা দিয়ে বাড়ি মারবে। তো ওই লোক বলতেছে যে মানে সে তো ইশারা বোঝে না, ইশারার কথা তো আর বোঝে না ওই লোক। আপনার মা সম্পর্কে তো জানতো যে উনি? না, এগুলো জানতো। ও একেবারে জানতো না? আচ্ছা। তো ওই মানে সে তো ইশারা ভাষা বোঝে না, সে বলতেছে মানে হাত দিয়ে দেখাইতেছে যে আমি ওইরকম কেউ না, আমি আপনাদেরই পরিচিত, আপনাদেরই ওই কি বলে ওই আত্মীয় হব, এরকম কিছু একটা বলতেছে। তো আমার মা আসলে তো মানে মা তো রেগে আছে, হাতে নিয়ে মা বারবার বলতেছে তুই ঘর থেকে বেরো, এরকমটা বলছে। তো আমি ওই ঘর থেকে আসলাম, আসার পর তাকে ডিরেক্ট সবার সামনে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কি করে, মানে অ্যাড্রেস পেলেন কোথায়? বলতেছে যে বললাম না আমার কাছে কোনো কিছু অসম্ভব না, আমি তো সবকিছু জানি, তোমার সম্পর্কে সমস্ত কিছু জানি। মানে আমি আসলে খুব হতভম্ব। আমার নানা একবার আমার দিকে তাকায়, আমার নানু একবার আমার দিকে তাকায়, আমি একবার তাদের দিকে তাকাই, মানে তারা আমাকে গিলটি ভাবতেছে। আমি এখন মানে ভাবতেছি যে আসলে আমি যদি তাদের বাড়ির লোকেরা বলি, এরা কি আদৌ আমার কথা বিলিভ করবে? কোন দিক থেকে বিষয়টা নিয়েছে জানি না। তো নানা বাইরে এসে বলতেছে যে আমাদের বাড়িতে আজ পর্যন্ত যেই আসুক না কেন, সে যদি ফকিরও হয়, সে শুধু খালি হাতে মানে খালি মুখে যায়নি। এখন এই লোকটা যখন ভাতের কথা বলে ফেলছে, আর দুপুরের টাইম, আমরা এখন কেউ খাইনি, তো ঘরে আমার মাকে জিজ্ঞেস করতেছে ভাত আছে কিনা। তো আমার মা আসলে বিষয়টা কি ভাবছে জানি না, ফ্রিজ থেকে পচা ভাত দিছে। আর তখন ফ্রিজ যে খুলছে, ফ্রিজের ভিতরে যে মাংস টাংস আছে, এটার সেন্ট আবার উনি পাইছে, যেহেতু খাটে বসা ছিল, উনি সেন্ট পাইছে যে ফ্রিজের ভিতরে মাংস আছে, কিন্তু অথচ আমাকে পচা ভাত দিছে। তখন উনি বলতেছে যে আমাকে ওই কাঁচামরিচ দেন অনেকগুলা, আর পেঁয়াজ দেন। তো আমার মা ওই পেঁয়াজ টেয়াজ ছুলে টুলে নেই, ওইভাবে আইনা একদম তার খাটের ভিতরে ফেঁকে মারছে। তো সে আসলে দেখলাম আসলে মানুষ নির্লজ্জ হলে কতটুকু নির্লজ্জ হতে পারে, মানে বলা নাই কওয়া নাই, সে হুট করে একজনের বাসায় আসলো, সে নিজে থেকে ভাত চাইলো, ভাত মানে তাকে যে মানুষ এতটা মানে তাকে দেখে এতটা খারাপ বিহেভ করতেছে, তারপর সে উঠে যাচ্ছে না, সে ওখানে বসে আছে, সে ওই ভাতগুলো খেয়েছে। খাওয়ার পর আমার নানাকে বলতেছে ভাই একটা কাগজ থাকলে কাগজ আমাকে দেন। তো পরে আমার নানা কাগজ এনে দিল, কাগজ এনে দেওয়ার পর সে লিখে দিল। আমার মাকে বলতেছে যে আপনার মেয়ে খুব ভালো, আপনার মেয়ে খুব মানে আপনার মেয়ের ভাগ্য খুব বড় হবে, আপনার মেয়ের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হবে, আর যদি আপনাদের অনুমতি হয় তাহলে ও আমাদের দলে আসবে, দলে আসার পর দলের কাজ করবে, দলীয় কাজ করবে, তার ফলে আপনারা সবাই খুব ভালোভাবে থাকবেন, এরকম কিছু একটা বলতেছে। তো আমার মাকে যখন লিখে ওটা দিছে, আমার মা একদম কাগজ মানে যেটাকে কি বলে মানে হ্যাঁ ওর দুমড়ে মুছে ওর মুখের ভিতর মারছে। তারপর আমি ওনাকে মানে বাধ্য হই ওনার কলার ধরে বের করতে। তারপরও সে মানে তখন তার যে আমি একটা পুরুষ মানুষ, আসলে যে কোনো পুরুষ মানুষের কলার ধরলে সে রাখবে, রাইট? কিন্তু আসলে তার তখন মুখের ভিতর হাসি ছিল, রাগ ছিল না। আমি যে তার সাথে মানে এরকম খারাপ আচরণ করছি, যদি আপনাকে বিলিভ করি তাহলে এটা বলতে হবে যে সে তো জেনেই আসছে তার সঙ্গে এরকম ব্যবহার হবে, সো হি নোজ এভরিথিং। দাবার গুটির চালটা কি হয়? দাবার গুটিতে চালটা হচ্ছে যে আমি যে চালটা দিব, এই চালের পরে কি চাল দিতে পারে সে 8টা 10টা অল্টারনেটিভ যে ভাবতে পারে, সে সবচেয়ে ভালো খেলে। মানে নিয়মটা হচ্ছে এটাই দাবা খেলার। প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলে কিন্তু এরকম, ও যেখানে এসছে
সম্ভাব্য আচরণ কি হতে পারে আপনার ফ্যামিলি থেকে, ও সবকিছু হিসাব করে এসছে এবং ও মেন্টালি সেট হয়ে এসছে, যদি আপনাকে বিশ্বাস করি, এবং ওর কমন পড়ে গেছে, তো রিয়াক্ট করবেন, এটা খুব স্বাভাবিক। তো ওইখান থেকে উনি যখন বের হয়ে চলে যায়, হঠাৎ করে মানে উনি যে বাসায় গিয়েছে বা অন্য কোথাও গিয়েছে, গিয়ে সারেনি, সে আমাকে হঠাৎ করে মেসেজ দিয়েছে আমার নাম্বারে। মেসেজে লিখেছে যে আমি আসলে জানতাম না তোমার বাবা মা এরকম, দেখে খুব কষ্ট হলো, আমি আসলে মানে খুব অনুতপ্ত তাদেরকে দেখে, তাদের এই বিষয় দেখে। বাবা তো তখন বাসায় নাই। না, বাবা মার সম্পর্কে তো সেটা আগে থেকেই জানে, কিন্তু আয়েশা তো দেখছে আমার মাকে। আচ্ছা, বাবা তখন কোথায়? বাবা তখন বাসায় ছিল না। বাসায় মানে আপনাদের সঙ্গেই থাকতো? বাবা আমাদের সঙ্গে থাকতো। বাবার সঙ্গে থাকতো বলতে কিচ্ছু জানে না? বাবা সঙ্গে থাকতো বলতে আপনার সপ্তাহে 7 দিনের ভিতরে বাবা আমাদেরকে সময় দিত 3 দিন, আর 3 দিন সময় দিত ওখানে। আচ্ছা, যাওয়া আসার মধ্যেই থাকতো। তো আপনি বাবার সঙ্গে এত ফ্রি ছিলেন, বাবাকে এইসব বিষয় তো কখনো, বাবার সাথে আমার মানে বাবা আদর করতো, এটা ঠিক আছে, আমি তো প্রথমেই বলেছি যে আমার আম্মুর সাথে আমি ফ্রি ছিলাম, বাবার সাথে এইসব বিষয়ে কখনো না, কোনো বিষয়ে আলোচনা হতো না। ঠিক আছে। তো আমি বললাম যে আপনি যেটা করেছেন আসলে কাজটা, আমার বাড়ির লোক এখনো অব্দি আমাকে এই পর্যন্ত কিছু বলেনি, রাত হলে দেখা যাবে যে আসলে কি হয়। কারণ এই জিনিসটা যদি আমার মা এখন অব্দি আমার সাথে রেগে আছে, মা কথা বলতেছে না, আর মাও আমাকে ডাউট করতেছে। ডাউট করাটা স্বাভাবিক, কারণ একটা লোক এভাবে কিভাবে আসবে? আমরা নিজেরাও করছি। তো আসলে এই লোকটা কিভাবে বাসায় আসবে? আমার যদি রেসপন্স না পাই কিভাবে বাসায় আসলো, এটা একটা প্রশ্ন থেকে যাবে। কিন্তু আসলে এটা ঘটেছে। তো আমি আসলে যেহেতু আমি নিজে ওইখানে বাস্তববাদী হিসেবে দাঁড়িয়েছিলাম, তো আমি নিজে তো ঘটনাটা দেখেছি, আর এখন আমি জানি অনেকে এটা বিলিভ করবে না, এখন বিলিভ না করলে কিছু করার নেই। আপনি বলেন আপনার স্টোরি। হ্যাঁ, উনি আমাকে এই বিষয়গুলো বললো। হঠাৎ দেখি যে আসলে তারপর থেকে, ওই দিনের পর থেকে সে কলেজে আসে না, কিন্তু মেসেজ মানে 1 ঘন্টার ভিতরে কতগুলো মেসেজ দেওয়া যায়? 1 মিনিটের ভিতরে না হলো 5-6টা করে মেসেজ আসতেছে, তাও বিরাট বড় বড় প্যারা, বড় বড় সামারি। আমার জন্য সে এই চিন্তা করছে সারা রাত ভরে, আমার জন্য এটা ভাবে, মানে আমার বাবা মা এরকম, আমার ভবিষ্যৎ